রঞ্জনার ননদ পারমিতা এবং দেওর রোহিত ভীষণ পরিমাণে বদমাইশ ছিল। তারা তাদের বৌদির জীবন একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আর সবসময় তারা রঞ্জনাকে ফাঁসানোর চেষ্টা করে, কারণ তারা রঞ্জনাকে মোটেই সহ্য করতে পারে না। কারণ তাদের একটাই মতামত যে রঞ্জনা তাদের পরিবারের উপযুক্ত বৌদি হতে পারেনি। আর এতদিন ধরে বাবা মা হারা রাজের জীবনে শুধুমাত্র তার ভাই বোন রাজত্ব করে এসেছে, তার সমস্ত টাকা পয়সা উপভোগ করেছে। কিন্তু এখন যেহেতু রাজ রঞ্জনাকে বিয়ে করে নিয়ে আসে, তাই রাজের ভাই বোনের মোটেই বিষয়টা পছন্দ হয় না। একদিন, রঞ্জনা, এই দেখো, আজকে আমি আমার আর তোমার জন্য দুটো সিনেমার টিকিট কেটে নিয়ে এসেছি, আর অফিস থেকেও তাড়াতাড়ি চলে এসেছি। চলো আজকে তুমি আর আমি সিনেমা দেখে আসি, আর রাত্রেবেলা রেস্টুরেন্টে খাবার খেয়ে নেবো। কিন্তু আমি যদি চলে যাই তাহলে আমার ননদের জন্য আর দেওরের জন্য কে রান্না বান্না করবে? কারণ ওরা যদি ঠিক সময়ে খেতে না পায় তাহলে কিন্তু খুব চিৎকার করবে। আরে আমি ওদের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো তো, তুমি ওদের কথাতে চিন্তা করো না। আর আমার ভাই বোন যদি জানতে পারে তোমাকে নিয়ে আমি সিনেমা দেখতে গেছি তাহলে খুব খুশি হবে। ওরা তো সিনেমা দেখতে একদম পছন্দ করে না, তা না হলে আমি ওদের জন্য টিকিট কেটে নিয়ে আসতাম। ঠিক এমন সময় সেখানে পারমিতা এবং রোহিত চলে আসে। আর তারা যখন জানতে পারে যে তাদের দাদা এবং বৌদি আজকে সিনেমা দেখতে যাবে, তখন তারা মোটেই ব্যাপারটা সহ্য করতে পারে না। এমন সময় পারমিতা ইচ্ছা করে শরীর খারাপের নাটক করে আর মাথায় হাত দিয়ে দাদাকে বলে, ওরে বাবা, মাথাটা কেমন ঘুরে গেল। রোহিত দা, তুই যদি না থাকতিস তাহলে আমি তো মাথা ঘুরে একেবারে মাটিতেই পড়ে যেতাম। মাথাটা মনে হয় আমার ফেটেই যেত। তুই চিন্তা করিস না বোন, আমি তোকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাব, কারণ দাদার বৌদি তো সিনেমা দেখতে যাচ্ছে। ওদের মনে হয় আমাদের দুজনের জন্য সময় হবে না, বিশেষ করে দাদা এখন বৌদির সাথে খুব ব্যস্ত। এভাবেই রোহিত এবং পারমিতা দুজনেই রাজকে শুনিয়ে শুনিয়ে নানান রকম মিথ্যা কথা বলে, আর যা দেখে রাজের খুবই খারাপ লাগে। আর যেহেতু রাজ তার ভাই বোনকে খুবই ভালোবাসে, তাই সে বলে, পারমিতা, তোর ভীষণ শরীর খারাপ লাগছে বল? তুই চিন্তা করিস না, আমি আর তোর বৌদি আজকে সিনেমা দেখতে যাবো না। আর এই রঞ্জনা, তুমি যাও রান্নাঘরে গিয়ে আমাদের তিনজনের জন্য রান্না বান্না করো। আমি আর রোহিত গিয়ে বরঞ্চ পারমিতাকে ডাক্তার দেখে নিয়ে আসছি। না না দাদা, তোর এত চিন্তা করার দরকার নেই। তুই এতদিন পর বৌদির সঙ্গে একটু ঘুরতে বেরোবি বলে ঠিক করেছিস, তাই এমন সময় আমরা বাধা হয়ে দাঁড়াতে চাই না। তুই বৌদিকে নিয়ে ঘুরে আয়। বৌদি মনে হয় রাগ করছে, আমি আর রোহিত দাদা ঠিক ম্যানেজ করে নেব। একদম পাকা পাকা কথা বলবি না, চুপ করে ডাক্তারখানায় চল। আর তোর বৌদি আমার উপর মোটেই রাগ করে না, বুঝেছিস? এই বলে রাজ এবং রোহিত পারমিতাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর অন্যদিকে রঞ্জনা তার ননদ এবং দেওরের চাল খুব ভালো মতোই বুঝতে পারি। আমি জানতাম এটাই হবে। ওরা দুজনে যখন জানতে পারবে যে আমরা আজকে সিনেমা দেখতে যাচ্ছি, ওরা এটা কিছুতেই সহ্য করতে পারবে না। কিন্তু পারমিতা যে এরকম শরীর খারাপের নাটক করবে সেটা তো আমি ধারণাও করতে পারিনি। সত্যি আমি কপাল করে এরকম ননদ আর দেওর পেয়েছি। এই বলে রঞ্জনা রান্নাঘরে চলে যায়। আর সে প্রথমে ননদের জন্য গরম গরম চিকেন স্যুপ এবং তার সঙ্গে রুটি রান্না করে। আর অন্যদিকে রোহিতের পছন্দ মতো পোলাও এবং মাটন কষাও রান্না করে। সেই সাথে নিজের জন্য এবং তার স্বামীর জন্য আলাদা করে গরম গরম ডাল ভাত এবং ডিমের অমলেট রান্না করে ফেলে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রাজ যখন তার ভাই বোনকে নিয়ে ডাক্তারখানা থেকে ফিরে আসে, তখন তারা একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে। বৌদি, আমি তোমাকে কতবার বলেছি আমার খাবারে তুমি এত ঝাল দেবে না, তবুও তুমি আমার কথা শোনো না। দেখো চিকেন স্যুপটা কেমন ঝাল হয়েছে। আর আমার যেহেতু শরীর খারাপ, তাই আমার কিন্তু এখন এসব ঝাল খাওয়া বারণ। কোথায় ঝাল হয়েছে? আমি তোমার চিকেন স্যুপ বানানোর সময় কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাহলে এমনি এমনি ঝাল হয়ে গেল। দেখ দাদা, তোর বউকে দেখ, আমি ঝাল ঝাল স্যুপ খেতে পারছি না, তাই আমি একটু বললাম বলে কিরকম মুখে মুখে তর্ক করছে। বলছে নাকি ঝাল হয়নি। সব সময় তোর বউ আমাদের সঙ্গে এরকম ব্যবহার করে। পারমিতা এরকম ভাবে বললে রাজ তার বউয়ের উপর খুবই রেগে যায়। তাই সে তখনই রঞ্জনাকে বকাবকি করতে শুরু করে। এমন সময় রঞ্জনার দেওর রোহিত পিছিয়ে থাকে না, তাই সেও তার বৌদিকে জ্বালাতন করতে শুরু করে। বৌদি, তুমি তো সেই কখন রান্না বান্না করে রেখেছো? পোলাও আর মাংস তো পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার খেতে বসার আগে একটু খাবারটা গরম করে দেবে না? প্লিজ একটু খাবারগুলো গরম করে দাও না। কি ব্যাপার রঞ্জনা, তোমার নামে আমার ভাই বোন এত কমপ্লেন করছে কেন? এখন বুঝতে পেরেছি, তুমি আজকে সিনেমা দেখতে যেতে পারোনি বলে ওদের সাথে বদমাইশি করছো, তাই তো? এটা কিন্তু ঠিক করছো না। যাও, আমার বোন আর ভাই যা বলছে সেই মতো কাজ করো। তুমি সবসময় আমাকে ভুল বুঝলে বলো। আর আমি সিনেমা দেখতে যেতে পারিনি বলে তোমার ভাই আর বোনের সঙ্গে খারাপ ব্যবহার করে আমার তো কোনো লাভ নেই। এই বলে রঞ্জনা আবার রান্নাঘরে যায় আর নিজের ননদের জন্য গরম গরম চিকেন স্যুপ তৈরি করে। সেই সাথে দেওরের খাবার আবার নতুন করে গরম করে পরিবেশন করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন রাত যখন অফিসে থাকে, এমন সময়, বৌদি, দাদার ওই রিসেপশনে যে ব্লেজার আর প্যান্টটা আছে না, ওটা আমাকে দাও তো। আজকে আমার বন্ধুর একটা জন্মদিন পার্টি আছে, ওই জামাটা পরে যাবো বলে ঠিক করেছি।
কিন্তু ওটা তোমার দাদার খুব পছন্দের জামা, আর ওই জামাটা কখনো কাউকে দিতে চায় না। তাই আমি যদি তোমার দাদাকে না জিজ্ঞাসা করে তোমাকে এই ব্লেজার আর প্যান্টটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমি খুব সমস্যায় পড়বো। তোমার দাদা আমাকে বকাবকি করবে। আমি দাদার জিনিস পরবো, তাতে আবার তোমার পারমিশন নিতে হবে? তুমি এত কথা বলার কে শুনি? আর আমি যদি আমার দাদার ব্লেজার আর প্যান্ট পরি, তাহলে আমার দাদা কিছুই মনে করবে না। সুতরাং তুমি বাড়িয়ে বাড়িয়ে কথা বলো না, যা বলছি তাই করো, তা না হলে কিন্তু দাদার কাছে তোমার নামে মিথ্যে মিথ্যে নালিশ করে দেবো বলে দিলাম। রোহিতের কথা শুনে রঞ্জনা কোনো রকম কথা বাড়াতে চায় না। সে তখনই আলমারি থেকে ব্লেজার এবং প্যান্ট বের করে রোহিতকে দিয়ে দেয়। আর রোহিত তার দাদার জামা কাপড় পরে জন্মদিনের পার্টিতে গিয়ে আনন্দ করে। কিন্তু এমন সময় সেই ব্লেজারের উপর ভুল করে বিরিয়ানি এবং মাংসের ঝোল পড়ে যায়। আর রোহিত চাইলেও সেই বাজে খাবারের দাগ জামা থেকে তুলতে পারে না। আর রাত্রিবেলা রোহিত যখন বাড়িতে ফিরে আসে, দাদা যদি জানতে পারে যে আমি ওর ব্লেজার আর প্যান্ট পরে সেই জামাই দাগ করে দিয়েছি, তাহলে আমাকে খুব বকাবকি করবে। যে করে হোক আমাকে এই দাগটা লুকাতেই হবে, আর বৌদিও যাতে বুঝতে না পারে। এইভাবে রোহিত সেই ব্লেজার এবং প্যান্ট এমন ভাবে পাট করে যাতে কোনো রকম দাগ দেখতে না পাওয়া যায়। আর এভাবেই রোহিত তার বৌদিকে ব্লেজার এবং প্যান্ট দিয়ে দেয়, যার ফলে রঞ্জনাও কিছু দেখতে পায় না। তাই সে ব্লেজার এবং প্যান্ট আলমারিতে আগের মতো তুলে রেখে দেয়। রোহিত যে রাজের ব্লেজার আর প্যান্ট পরেছিল, এটা আমি রাজকে বলবো না, না হলে রাজ আমার উপর রেগে যাবে। ও একদমই পছন্দ করে না ওর জামা কাপড় কেউ পরুক, এমনকি রোহিত চাইলেও তো জামা কাপড় দিতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন রাত সেই ব্লেজার এবং প্যান্ট আলমারি থেকে বের করে, কিন্তু তখন সে চিৎকার করে বাড়ি মাথায় তোলে, কারণ সে নিজের জামা কাপড়ে ওরকম খাবারের দাগ কিছুতেই সহ্য করতে পারে না। রঞ্জনা, আমি যখন এই ব্লেজার আর প্যান্টটা আলমারিতে তুলে রেখেছিলাম, তখন তো কোনো রকম খাবারের দাগ ছিল না, কিন্তু এখন খাবারের দাগ এলো কি করে? কি করেছো তুমি এটার সাথে? বিশ্বাস করো, আমি কিছু করিনি। আসলে কিছুদিন আগে তোমার ভাই আমার কাছ থেকে এই ব্লেজার আর প্যান্টটা চাইতে এসেছিল, তাই আমি ওকে দিয়েছিলাম। আমার মনে হয় ও জন্মদিনের পার্টিতে গিয়ে তোমার জামা কাপড়ে এরকম খাবারের দাগ লাগিয়ে এসেছে। এমন কথা শুনে রাজ ভীষণ রেগে যায়। তাই সে তখনই তার ভাইকে সেখানে ডেকে পাঠায়। কিন্তু রোহিত একেবারে চোখের উপর মিথ্যা কথা বলে। আর এমন সময় পারমিতাও রোহিতকে সাপোর্ট করে। দেখেছিস তো দাদা, তোর বউ কিন্তু ভীষণ মিথ্যা কথা বলছে। আমি তোর বউয়ের কাছে তোর জামা কখনোই চাইতে আসিনি। তারপর দাগ লাগানো তো দূরের কথা, বৌদি তুমি একদম কিন্তু আমাকে ফাঁসিয়ে দেবে না বলে দিলাম। আমি তোকে বলছি দাদা, কি হয়েছে। আসলে আগের দিন বৌদি যখন রান্নাঘরে রান্না করছিল, তখন রান্নাঘরের সাদা মার্বেলে মাংসের ঝোল পড়েছিল। আর সেই মাংসের ঝোল মোছার জন্য বৌদি কোনো কাপড় খুঁজে পাচ্ছিল না। তাই তখন ইচ্ছা করে বৌদি আলমারি থেকে তোর ব্লেজার আর প্যান্ট বের করে সেই ঝোল মুছেছিল। সেই জন্যই তোর ব্লেজারে এরকম দাগ হয়েছে। বিশ্বাস করো রাজ, তোমার ভাই বোন সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি এরকম কেন করতে যাব? কেউ কখনো ব্লেজার দিয়ে মেঝে পরিষ্কার করে? এরা ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি তোমাকে যে কথাটা বলছি সেটাই সত্যি। রাজ তার বউয়ের কোনো কথা শুনতে চায় না, তাই সে রাগের বশে রঞ্জনাকে ঠাসিয়ে একটা থাপ্পড় মারি। আর এমন সময় পারমিতা এবং রোহিত দুজনেই খুবই খুশি হয়। তুই একদম ঠিক করেছিস দাদা, তোর বউ এত মিথ্যা কথা বলে যে ওকে এরকম শাস্তি দেওয়াটা উচিত ছিল। আর এই যে বৌদি, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকে কান্না কাঁদবে না। যাও রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করে নিয়ে এসো। আর হ্যাঁ, তারপর আমাদের জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে দেবে। এই শুনে রঞ্জনা কাঁদতে কাঁদতে রান্নাঘরে যায়। আর সে তার মাকে ফোন করে সব ঘটনা জানায়। এমন সময় রঞ্জনার মাও ভীষণ কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন রঞ্জনার মা রঞ্জনার শ্বশুর বাড়িতে আসে। দেখ দাদা, দেখেছিস, বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে এখন মাকেও আমাদের বাড়িতে ডেকে নিয়েছে। বদমাইশ মেয়ে একটা। তাই তো দেখছি, অসভ্য মেয়ে মানুষ। প্রথমে আমার দাদাকে ফাঁসিয়ে বিয়ে করে নিল, এবার বাপের বাড়িকে আমাদের বাড়িতে তুলে নিয়ে আসছে। গরিব কাঙ্গালের ফ্যামিলি একটা। পারমিতা এবং রোহিত এরকম ভাবে অপমান করতে শুরু করলে কামিনী দেবী সেখানে আর এক মুহূর্ত বসতে চায় না। সে তখনই মেয়ের শ্বশুর বাড়ি থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, দাদা তোর বউ না খুব হিংসুটে। আজকে আমার কলেজে একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে, ওই জন্য আমি বৌদির কাছ থেকে বৌদির বিয়ের বেনারসি আর সোনা গহনাগুলো চেয়েছিলাম, কিন্তু বৌদি আমাকে একটাও জিনিস দেয়নি। তোর বউ কিন্তু খুব বাজে। মোটেই না রাজ, তোমার বোন আমার কাছ থেকে কিছুই চাইনি। আর তাছাড়া ওই জিনিসগুলো আমার মা আমাকে অনেক কষ্ট করে দিয়েছে, তাই আমি ওগুলো কিছুতেই দিতে পারবো না। তোমার কাছে তো অনেক টাকা আছে, তুমি তোমার বোনের পছন্দ মতো জিনিসগুলো কিনে দাও। রঞ্জনে এরকম করে ঘুরিয়ে উত্তর দিলে পারমিতা কিছুতেই সহ্য করতে পারে না। তাই সে দাদার সামনে কান্নাকাটি করার নাটক করতে শুরু করে।
তুমি এগুলো আমার বোনকে এক্ষুনি দিয়ে দেবে। আর পারমিতা, তুই তো বৌদির কাছ থেকে বেনারসি আর গহনা নিয়ে কোনোদিনও ফেরত দিবি না বলে দিলাম। সত্যি তোরা ঠিক বলেছিস, এরকম গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসা একদম উচিত হয়নি। এখন থেকেই দেখছি আমার তোমার করা শিখে গেছে। রাজের কথা শুনে রঞ্জনার খুব খারাপ লাগে। আর এমন সময় পারমিতা তার বৌদির কাছ থেকে আলমারির চাবি কেড়ে নেওয়ার সুযোগ পেয়ে যায়। তাই সে তখনই আলমারির চাবি কেড়ে নেয় আর আলমারি থেকে দামি দামি শাড়ি গহনা নিয়ে চলে যায়। কিন্তু রঞ্জনা কিছুতেই বিষয়টা মেনে নিতে পারে না। রাজ, ওই টেবিলের উপর তোমার জন্য একটা জিনিস রাখা আছে, তুমি দেখে নিও। আমি সত্যিই তোমার বাড়ির উপযুক্ত বউ হয়ে উঠতে পারলাম না, আর তোমার ভাই আর বোনকে নিয়ে তুমি সুখে সংসার করবে কেমন? রঞ্জনার কথা শুনে রাজ একেবারে অবাক হয়ে যায়। আর সে টেবিলের কাছে গিয়ে দেখে যে সেখানে একটা বড় ডিভোর্স পেপার রাখা আছে। এরকম ডিভোর্স পেপার দেখে রাজ কিছুতেই বিশ্বাস করতে পারে না যে রঞ্জনা তাকে ডিভোর্স দিতে চলেছে। এমন সময় রঞ্জনা তাড়াতাড়ি করে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিতে শুরু করে। রঞ্জনা, তুমি আমাকে ছেড়ে চলে যাও না প্লিজ। কোন সংসারে অশান্তি হয় না বলো তো? তুমি এরকম ছেড়ে চলে যাবে তাই বলে? আমি তোমার ভাই বোনেদের সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না। তার সাথে তুমিও এখন আমার উপর অত্যাচার করতে শুরু করেছো। সুতরাং তোমার সঙ্গে সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার বাপের বাড়িতে গিয়ে মাকে বলবো আমাকে আবার নতুন করে বিয়ে দিতে, আর আমি এমন ছেলের সঙ্গে বিয়ে করব যার কোনো ভাই বোন কেউ থাকবে না। এমন কথা শুনে রাজের খুবই খারাপ লাগে। তাই তখনই রাজ তার বউয়ের হাতে পায়ে ধরে ক্ষমা চায়। আর সেই সাথে রাজ তার ভাই বোনকে ভীষণ পরিমাণে বকাবকি করে। আর এরকম ঘটনার পর থেকে পারমিতা এবং রোহিত কখনো তাদের বৌদির সঙ্গে বাজে ব্যবহার করে না, যার ফলে রঞ্জনা এখন হাসি খুশি সংসার করতে পারে। যাক বাবা, এতদিনে তাহলে আমি হানিমুনে যেতে পারবো। সেই 1 মাস আগে বিয়ে করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার শাশুড়ি মায়ের জন্য আর সংসারের চাপে আমি হানিমুনে যেতে পারলাম না। মিষ্টি মিষ্টি কথা বলে শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন পেয়ে গেছি। এবার আমি আমার বরকে টিকিট কাটতে বলে দিই। আমাকে হানিমুনে যাওয়ার থেকে আর কেউ আটকাতে পারবে না। আমি থাইল্যান্ডে যাব। এখনই আমি আমার বরকে ফোন করব। এই বলে পায়েল কানে হেডফোন দিয়ে তার বরকে ফোন করতে যাবে, তখনই সেখানে তার শাশুড়ি মা কমলা দেবী এসে বলে, কি হলো বৌমা, কানে হেডফোন গুজে বসে আছো কেন? সেই কখন থেকে দরজার বেল বেজে যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? যাও তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দাও। এই শুনে পায়েল তাড়াতাড়ি করে দরজা খুলতে যায়। আর সে দরজা খোলা মাত্রই একেবারে আকাশ থেকে পড়ে, কারণ দরজার বাইরে তার 2 বিবাহিত ননদ দাঁড়িয়ে থাকে। আর তাদের দুজনকে দেখা মাত্রই পায়েল একেবারে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়, কারণ তার 2 ননদ রীতা এবং রত্না ভীষণ পরিমাণে কূটনৈতিক ছিল। আর তারা যখনই বাপের বাড়িতে আসে তাদের নতুন বৌদির হাড় মাস একেবারে জ্বালিয়ে খায়। আর মাত্র 15 দিন আগেই 2 ননদ তাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরেছিল, কিন্তু এরই মাঝে তারা আবার বাপের বাড়িতে চলে আসে। নিজেদের বৌদিকে দেখে 2 ননদ কোনো কথা না বলে নিজেদের ব্যাগপত্র নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। আর পায়েল তাদেরকে দেখে মোটেই খুশি হতে পারে না, কারণ সে ভালো করে বুঝতে পারে যে এবারও তার হানিমুনে যাওয়াতে ব্যাঘাত ঘটবে। তোরা যখন আসবি তখন তো তাড়াতাড়ি চলে আসতে পারতিস, আর একবার আমাকে ফোনে বললেই হয়ে যেত। আমি তাহলে বৌমাকে বলে দিতাম তোদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখতে। আয় আয়, বস এখানে। আর কি বলবো মা, নিজের বাপের বাড়িতে আসার পর তোমার বৌমার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। হ্যাঁ, এখন তোমার ছেলের বউয়ের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর বুঝি আমরা আমাদের বাপের বাড়িতে আসতে পারবো? না হলে এই বাড়িতে আমাদের কোনো জায়গা হবে না, তাই তো? নিজের বাড়িতে আসবো তাতে আবার পারমিশন? মা, তোমাকে কিন্তু বারবার বলে দিচ্ছি তোমার বৌমাকে এতটা মাথায় তুলবে না, না হলে তোমার বৌমা এমন কাণ্ড ঘটাবে যাতে আমরা আর কোনোদিনও আমাদের বাপের বাড়িতে আসতে না পারি। 2 ননদের মুখে এরকম কথা শুনে পায়েল প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাপের বাড়িতে আসা মাত্রই 2 মেয়ে একেবারে শাশুড়ি মায়ের কান ভরা শুরু করে দিয়েছে। ঘর জ্বালানি ননদ কোথাকার আমার সংসার ভাঙতে চলে এসেছে। একেবারে এই দুটোকে আমার সহ্য হয় না। বিয়ের আগে শাশুড়ি মা বলেছিল 2 ননদের নাকি অনেক দূরে বিয়ে হয়েছে, আর ওরা নাকি বছরে একবার বাপের বাড়িতে আসে, কিন্তু এখন তো এরা মাসে 2 বার করে আসছে। বৌমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? আমার মেয়েরা এসেছে বলে তুমি খুশি নও, তাই তো? কিন্তু তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু আমার মেয়েদের বিরুদ্ধে কোন রকম কোনো কথা সহ্য করব না। যাও তাড়াতাড়ি আমার মেয়েদের জন্য গরম গরম লুচি আর আলুর দম নিয়ে এসো। এই শুনে পায়েল সোজা রান্নাঘরে চলে যায়। আর সে রান্নাঘরে গিয়ে তার 2 ননদের জন্য গরম গরম লুচি এবং আলুর দম রান্না করতে শুরু করে। আর অন্যদিকে 2 ননদ একেবারে পায়ের উপর পা তুলে মায়ের সঙ্গে গল্প জুড়ে বসে। আর কিছুক্ষণের মধ্যেই পায়েলের স্বামী শিবমও বাড়ি ফিরে আসে।
পায়েল এবার সবাইকে লুচি এবং আলুর দম পরিবেশন করে আর সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে। কি ব্যাপার পায়েল, তুমি আজকে সন্ধ্যাবেলা আমাকে ফোন করেছিলে কেন? আর কি সব টিকিটের কথা মেসেজ করে বলছিলে? আমি তো কিছু বুঝতে পারছিলাম না, কি হয়েছে বলো তো আমাকে। না আসলে মা আমাদের পারমিশন দিয়েছে যাতে আমি আর তুমি হানিমুনে যেতে পারি, তাই আমি ঠিক করেছিলাম যে এক সপ্তাহ পর আমি আর তুমি হানিমুন করতে থাইল্যান্ডে যাব। তুমি যদি টিকিটটা আগে থেকে কেটে নাও তাহলে সুবিধা হবে, কারণ এখন সব টিকিট অ্যাভেলেবেল আছে। যেই না পায়েলের মুখে দুই ননদ হানিমুনে যাওয়ার কথা শুনি তখনই তারা দুই ননদ একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ তারা যেখানে সামান্য বাড়ির পাশে সিমলাতে হানিমুন করতে গেছে সেখানে তাদের বৌদি থাইল্যান্ডে হানিমুন করতে যাবে, সেটা দুই বোন কিছুতেই মেনে নিতে পারবে না। কি বললে বৌদি, তুমি দাদার সঙ্গে এক সপ্তাহ পর থাইল্যান্ডে হানিমুন করতে যাবে? কিন্তু এক সপ্তাহ পর তোমরা তো যেতে পারবে না বৌদি। আর দাদা, তুই কি ভুলে গেছিস যে এক সপ্তাহ পর আমাদের মাসির মেয়ের বিয়ে আছে? মাসি আমাদের কত আনন্দ করে নিমন্ত্রণ করেছে আর বারবার বলেছে যাতে তুই তোর নতুন বউকে নিয়ে বিয়ে বাড়িতে যাস, কিন্তু এখন যদি তোরা ঘুরতে চলে যাস তাহলে মাসির মেয়ের বিয়ের সময় মাসির পাশে কে দাঁড়াবে বলতো? হ্যাঁ ঠিকই তো, আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম যে আমার বোনের মেয়ের বিয়ে আছে। না না, এখন তোমাদের তাহলে হানিমুনে যাওয়া হবে না, আগে আমার বোনের মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপর তোমরা হানিমুনে যাবে। হ্যাঁ। সকলের মুখে এমন কথা শুনে পায়েলের ভীষণ খারাপ লাগে, কারণ সে অনেক আশা করে ঘুরতে যাবে বলে ঠিক করেছিল, আর সেখানেও তার দুই ননদ জল ঢেলে দেয়। কিন্তু পায়েলও হেরে যাওয়ার পাত্রী নয়। দিদি, আমার মনে হয় আমি লুচি আলুর দমটা একটু বেশি ঝাল করে দিয়েছি, সেই জন্য ঝালের জন্য তোমাদের দুইজনের বুদ্ধি লোপ পেয়েছে, কারণ তোমরা ভুলে গেছো যে তোমাদের মাসির মেয়ের বিয়ে কিন্তু পরের সপ্তাহে নয়, পরের মাসে, আর আমরা তো ততদিনে থাইল্যান্ড থেকে ঘুরে চলেও আসবো। পায়েলের এই কথা বলা মাত্রই তার দুই ননদ একেবারে বিষম খেয়ে যায়, আর কমলা দেবী তার দুই মেয়েকে জল খাওয়াতে শুরু করে। আর যেহেতু নতুন বউ তার দুই ননদের মুখে মুখে কথা বলে, তাই কমলা দেবী তার নতুন বৌমাকে ভীষণ বকাবকি করে আর পায়েলকে উঁচু গলায় কথা বলে চুপ করিয়ে দেয়। শোনো বৌদি, আমার মাসির মেয়ের বিয়ে পরের সপ্তাহে হোক কিংবা পরের মাসে, নিশ্চয়ই আমার মাসির মেয়েকে তোমরা একটা কম দামি শাড়ি উপহার দেবে না? তোমাদের তো কোনো সোনার জিনিস উপহার দিতেই হবে। আর এখন যদি দাদা তোমাকে থাইল্যান্ডে ঘুরতে নিয়ে যায় তাহলে তো অনেক টাকা খরচা হবে, আর আমার মাসির মেয়েকে সোনার জিনিসও দিতে পারবে না, তাই আগে ওদের বিয়েটা হয়ে যাক, তারপর তোমরা হানিমুনে ঘুরতে যাবে। এত তাড়া কিসের তোমার? হ্যাঁ পায়েল, দিদি কিন্তু ঠিক কথাই বলেছে, নিজের মাসির মেয়ের বিয়ে তো সোনার জিনিস দিতে গেলে অনেক টাকা খরচা, সুতরাং আমরা পরে থাইল্যান্ডে যাব, আর থাইল্যান্ডে যাওয়া তো পালিয়ে যাচ্ছে না, তাই না? এভাবে শিবম ও তার দুই বোনের কথায় রাজি হয়ে যায়। এর ফলে পায়েলের আর কিছু বলার থাকে না, পায়েল মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে, কিন্তু দুই ননদ কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না, আর সংসারের বেশি বেশি কাজের দায়িত্ব গিয়ে পড়ে বাড়ির একমাত্র বৌমার উপর। শুধু তাই নয়, একদিন প্রচন্ড বৃষ্টি হওয়ায় তাদের বাড়ির কাজের মেয়ে সোমা ফোন করে জানিয়ে দেয় সে কিছুতেই আজকে কাজে আসতে পারবে না, আর সেই দিন প্রচন্ড বৃষ্টি হয় বলে বাজারওয়ালা পর্যন্ত তাদের বাড়িতে সবজি দিতে আসে না। দিদি, তোমরা দুজন তো সেই সকাল থেকে মায়ের সঙ্গে বসে বসে গল্পই করছো আর কাপের উপর কাপ চা খেয়েই চলেছো, কিন্তু একবারও দেখেছো বাড়িতে কত কাজ পড়ে আছে? সেই সকালবেলা সোমা বলেছে ও কাজে আসবে না, এখন আমাকে এতগুলো বাসন মাজতে হবে, এতগুলো লোকের রান্না করতে হবে, তার উপর আমাকে আবার বাজারে গিয়ে আলু টমেটো নিয়ে আসতে হবে। আমি দুটো হাতে এতগুলো কাজ কি করে করব বলো তো? তার মানে তুমি কি বলতে চাইছো আমরা দুই বোন সবে কয়েকদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এসেছি, আর এখানে এসে বুঝি আমরা ঝিগিরি করব? তোমার হয়ে বাড়ির সব কাজ আমরা করে দেব? এমনিতেই শ্বশুর বাড়িতে জলের কাজ করে করে আমার হাতে ঘা হয়েছে, তাই আমি কিছুতেই বাসন টাসন মাজতে পারবো না, আর ঘরও মুছতে পারবো না, তোমাকেই সব করতে হবে বৌদি। আর এই কথা শুনে পায়েলের খুবই রাগ হয়, আর তখনই পায়েলের দুই ননদ চা করার জন্য পায়েলকে অর্ডার দেয়, আর পায়েল রান্নাঘর থেকে চা করে নিয়ে এসে দেয়। ইস বৌদি, তুমি চায়ে চিনির বদলে নুন দিয়েছো তো? ছি ছি, কি বাজে লাগছে এই চাটা খেতে, এরকম চা খেয়ে আমার গা গুলিয়ে যাচ্ছে। আরে বুঝতে পারছিস না, বৌদি ইচ্ছা করে চায়ে চিনির জায়গায় নুন দিয়েছে, কারণ আমরা বলেছি না আমরা বাড়ির কাজ করতে পারবো না, সেই জন্য বৌদি আমাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে। ঠিক আছে বৌদি, আমরা বাড়ির সব কাজ করে দেব, কিন্তু হ্যাঁ, আমরা এই বৃষ্টির মধ্যে বাজারে যেতে পারবো না, তাছাড়া কি কাজ আছে বলো, আমরা করে দিচ্ছি। এই কথা শুনে পায়েল খুবই খুশি হয়, আর সে বাসন মাজার দায়িত্ব এবং ঘর মোছার দায়িত্ব তার দুই ননদের উপর চাপিয়ে দেয় এবং নিজেই বাজার করতে চলে যায়।
কিন্তু কিছুক্ষণ পর পায়েল যখন বাজার করে ফিরে আসে তখন এই বাবা, আমার দুই ননদ কি বাজেভাবে বাসন মেজেছে। সবকটা বাসনে ইঁটো লেগে আছে। এরকম বাসনে খাবার খাওয়া যায় নাকি? এরকম বাসন মাজার থেকে না মাজা অনেক ভালো ছিল। এরা তো দুই বোন আমার কাজটা আরো বাড়িয়ে দিল। আসলে পায়েলের দুই ননদ ইচ্ছা করে বাজেভাবে বাসন মাজে, যাতে তাদের বৌদি দ্বিতীয়বার তাদেরকে বাড়ির কাজ করতে না বলে। একটা কথা আছে জানো তো বৌদি, এমন ভাবে কাজ করো যেন দ্বিতীয়বার তোমাকে সেই কাজ করার জন্য কেউ আর না বলে। আর সেই কারণেই আমরা এমন ভাবেই বাসন মেজেছি, যাতে তুমি আমাদেরকে আর দ্বিতীয়বার বাসন মাজতে না বলো। যাও, এবার রান্নাঘরে গিয়ে রান্না করো আর আমাদেরকে খেতে দাও। দুই ননদের মুখে এরকম কথা শুনে পায়েলের খুবই রাগ হয়। তাই পায়েল মনে মনে ঠিক করে এবার সে তার দুই ননদের উপর প্রতিশোধ তুলবে, আর সে খুব তাড়াতাড়ি তার দুই ননদকে বাপের বাড়ি থেকে বিদায় করবে। তাই পরের দিন সকালবেলা পায়েল ঘুম থেকে উঠে পেপার পড়তে বসে পড়ে। ওমা, এই দেখুন পেপারে কি লিখেছে। ইস, এখনকার দিনে জানেন তো এসব ঘটনা খুব বেড়ে গেছে। আমার পড়তেও লজ্জা লাগে। কেন যে পেপারে এসব পরকীয়ার ঘটনা ছাপে আমি তো বুঝতেই পারি না। এতে তো মহিলাদের মন ভেঙে যায়। বলুন, বেশি হেয়ালি না করে পেপারে কি লিখেছে বলো। পেপারে লিখেছে বিয়ের পর এক মহিলা তার মায়ের বাপের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল, কিন্তু বর কিছুতেই তার সঙ্গে শ্বশুর বাড়িতে যেতে চায়নি। আর ওই মহিলা ভালো মনের মানুষ হওয়ায় নিজের স্বামীকে বিশ্বাস করে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে ফিরে আসে তখন সে জানতে পারে তার বরের চরিত্র একেবারেই খারাপ ছিল, কারণ সেই মহিলার বর কাজের মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করে নেয়। এর ফলে ওই মহিলার সংসার ভেঙে যায়। পেপারে এরকম খবর দেখে পায়েল একেবারে আটকে ওঠে, আর তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। কারণ সত্যিই তারা দুই বোন যখন বাপের বাড়িতে আসে তখন তাদের স্বামীরা কিছুতেই তাদের সঙ্গে আসতে চায় না। আর তাদের দুজনের বাড়ির কাজের মেয়ে যেহেতু দেখতে সুন্দর, তাই দুই বোন ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। মা, অনেকদিন হলো আমরা এখানেই আছি, এবার যাই, একটু শ্বশুর বাড়ির দিকে যেতে হবে। কারণ ওদিকে আমার বর কি খাচ্ছে কি জানি। আমরা কিছুদিন পরে আবার আসবো, কেমন? হ্যাঁ মা, আমারও বড় যা বাপের বাড়িতে যাবে বলছিল, তাই আমাকে এখন শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে। এইবার জালে মাছ বেঁধেছে। ভাগ্যিস আমার একটা বন্ধু প্রেসে কাজ করে, আর আমি আমার বন্ধুকে দিয়ে এই খবরের কাগজে স্পেশাল এডিশন ছাপিয়েছিলাম। তা না হলে আমার দুটো বদমাইশ ননদকে কিছুতেই আমি ওদের বাপের বাড়ি থেকে বিদায় করতে পারতাম না। যাই এবার এখান থেকে, আমি এবার শান্তি পাবো। এভাবেই দুই ননদ আর কিছুতেই নিজেদের বাপের বাড়িতে থাকতে চায় না। তারা তখনই ব্যাগপত্র গুছিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দেয়। এর ফলে পায়েলও কিছুদিনের মধ্যেই তার বরের সঙ্গে হানিমুনে থাইল্যান্ডে ঘুরতে চলে যায়।